বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ভিডিওটা আমি দিতে যাচ্ছি ইংরেজির উপরে, এটা কমপ্লিটলি ইংরেজি যাত্রা শুরুর উপরে। যে আজকের ভিডিওটা কি করবে, মন দিয়ে দেখবে, তার ইংরেজি একটা বাক্য কিভাবে করতে হয় সেটা জানা হয়ে যাবে। এই জন্য খুব ধৈর্য ধরে সম্পূর্ণটা একবার দুবার প্রয়োজনে যতবার বুঝে না আসবে দেখবে। তারপরে আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে গেলে আর যে দেখবে প্রতিটা ভিডিও, আমি মনে করি 3 মাসের মধ্যে আমি একটা ভালো অবস্থানে তাকে নিয়ে যেতে পারবো। কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি ইংরেজি শিক্ষার বেসিক অর্জনের উপরে। হ্যাঁ, আচ্ছা, ইংরেজি শিখতে আপনাকে যে 3টি বিষয় জানতে হবে, যে 3টি বিষয়ের উপর আপনার জানা না থাকলে, যে 3টি বিষয় না জানলে আপনি ইংরেজি একটা বাক্য করতে পারবেন না, জেনে করতে পারবেন না, আত্মতৃপ্তি ভরে করতে পারবেন না। সেই 3টি জিনিস হলো বা বিষয় হচ্ছে, 1 নম্বরে সাবজেক্ট। আপনার সাবজেক্টকে চিনতে হবে। ইউ মাস্ট নো সাবজেক্ট অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে। তারপর যেটা সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে প্রেডিকেট। মানে আপনাকে কী করতে হবে, পার্ট বাই পার্ট এগুলো শিখে যেতে হবে, বুঝে যেতে হবে যে এটা প্রেডিকেট, এটা সাবজেক্ট। এখন তারপর যেটা জানতে হবে অবশ্যই ভার্ব। ভার্ব সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি ইংরেজি জানতে পারবেন না। তো আমি কি বলতেছি, সাবজেক্ট 1 নম্বর, 2 নম্বরে প্রেডিকেট, 3 নম্বরে এই ভার্ব। 3 নম্বরে কি ভার্ব। এই 3টা সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। পরিপূর্ণ জ্ঞান না থাকলে আপনি জেনে ইংরেজি পারলেন না, না জেনে ইংরেজি পারলেন, বা হয়তো বা পারেন আনুমানিক। আর এই তার 3টা সম্পর্কে পারফেক্ট ধারণা থাকলে আপনি জানেন ইংরেজি বলাটা। ওকে, তো এরপরে দেখি আমরা আস্তে আস্তে শুরু করি। সাবজেক্ট বা কর্তা কি? সাবজেক্ট বা কর্তা কি এটা আমাদেরকে জানতে হবে। সাবজেক্ট সম্পর্কে না জানলে আপনি পারবেন না। শুধু সাবজেক্ট ছোট হতে পারে, আবার অনেক বড়, সম্প্রসারণ সাথে দিয়ে অনেক বড় হতে পারে। সাবজেক্ট কিটা জানতে হবে। আমি বলি সাবজেক্ট কি, একটু দেখেন। যাকে নিয়ে বাক্যটি রচিত হয়, যাকে নিয়ে বাক্যটি রচিত হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আবার বলি, যাকে নিয়ে বাক্যটি রচিত হয় সেটা হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বাক্যটি গঠিত হয় সে হচ্ছে সাবজেক্ট। আমার কথাটা খুব স্পষ্টভাবে বুঝতে হবে। যাকে নিয়ে বাক্যটি রচিত হয় সে হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বাক্যটি গঠিত হয় সে হচ্ছে সাবজেক্ট। তারপরে আমরা দেখতে থাকি একটা বাক্য দিয়ে, বাক্যের মধ্যে সাবজেক্টের পরিচয়টা আমি ঘটাই। তারা নদীতে মাছ ধরে। এটা একটা বাক্য, তারা নদীতে মাছ ধরে। তো এই বাক্যটার সাবজেক্ট যদি আমি জিজ্ঞাসা করি যে এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট কি, তো এই বাক্যটা কাকে উদ্দেশ্য করে রচিত হয়েছে? কাকে? অবশ্যই বুঝতে পারছেন যে তারাকে কেন্দ্র করে বাক্যটা রচিত হয়েছে। তারাকে কেন্দ্র করে বাক্যটা রচিত হয়েছে, এই জন্য তারা হচ্ছে বাক্যের সাবজেক্ট। এই জন্য তারা হচ্ছে, অবশ্যই তারা হলো সাবজেক্ট, কারণ তারাকে উদ্দেশ্য করে বাক্যটি গঠিত। এরপর আমরা চোখ রাখি, দেখি প্রেডিকেট। হোয়াট ইজ দ্য প্রেডিকেট অফ এ সেন্টেন্স? এটা আপনার জানতে হবে। প্রেডিকেট না জানলে আপনি পারবেন না, মানে আপনি আগাইতে পারবেন না। প্রেডিকেট সম্পর্কে আপনার ধারণা লাগবে। এক কথায় সাবজেক্টকে উদ্দেশ্য করে যা বলা হয়, মানে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে প্রেডিকেট। তারা মাছ ধরে। আবার বাক্যটি দেখি, এই যে তারা মাছ ধরে। এখন যদি আমি জিজ্ঞাসা করি এই বাক্যের প্রেডিকেট কি, তো আপনারা অবশ্যই তারা যদি সাবজেক্ট হয় তো তার উদ্দেশ্যে কি বলা হয়েছে? তার উদ্দেশ্যে বলা হয়েছে যে নদীতে মাছ ধরে। টোটালটাই হচ্ছে প্রেডিকেট। নদীতে মাছ ধরে, তারা সাবজেক্ট, আর নদীতে মাছ ধরে টোটালটাই হচ্ছে প্রেডিকেট। আমরা দেখতে থাকি খুব ধৈর্য ধরে, কয়েকবার আপনাকে দেখতে হবে। আর যদি জানেন তবে পরবর্তী ভিডিওটা আমি কি লেভেলের দিতেছি ওইটা দেখবেন। হ্যাঁ, আর সাপোর্ট করার চেষ্টা করবেন।
তো ভার্ব বা ক্রিয়া কি? ভার্ব বা ক্রিয়া কি? যেটা আমি বলছি সাবজেক্ট, প্রেডিকেট এবং ভার্ব সম্পর্কে জানতে হবে। ভার্ব সম্পর্কে আমাদের জানা থাকা লাগবে। ভার্বের প্রথম পরিচয় হলো আমরা আমাদের শরীরের কোনো না কোনো অঙ্গ ব্যবহার করে যা করি। খুব সহজ একটা সংজ্ঞা, এটা আমার দেওয়া সংজ্ঞা। পরিচয়টা জানানোর জন্য, ভার্বের পরিচয়টা খুব ভালোভাবে বোঝানোর জন্য এই সংজ্ঞাটা আমি দিয়েছি বা এই তত্ত্বটা আমি দিয়েছি। ভার্বের প্রথম পরিচয় হলো আমরা আমাদের শরীরের কোনো না কোনো অঙ্গের সাহায্যে অঙ্গ ব্যবহার করে যা করি। তাহলে তারা নদীতে মাছ ধরে বাক্যটিতে ভার্ব কি? আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন এখানে ভার্ব কি হতে পারে। এক কথায় ধরে, কারণ ধরার কাজটা করতে গেলে আমাদের কি লাগে? হাত লাগে। হাত আমাদের শরীরের একটা অত্যাবশ্যকীয় অঙ্গ। এই জন্য এই বাক্যে ধরেটা হচ্ছে ভার্ব। তারপর দেখতে থাকুন, কারণ কোনো কিছু ধরতে গেলে হাত ব্যবহার করতে হয়, যা আমাদের শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। এবার হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এতক্ষণ আপনি পরিচয় দেখলেন, এখন যে আলোচনাটা হতে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এটা আমাদেরকে জানতে হবে বেসিক জানার জন্য। তো দেখেন কি লিখলাম, একটি ইংরেজি বাক্য কিভাবে গঠিত হয়। তাহলে একটা ইংরেজি বাক্য কিভাবে গঠিত হয় খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রয়োজনীয় খাতায় লিখে রাখবেন। এই যে খুব সহজ, প্রথমে সাবজেক্ট বসে, তারপর প্রেডিকেট বসে। একটা শর্ত আছে, প্রেডিকেট তো আপনি বসাইবেন, প্রেডিকেট চিনে প্রেডিকেট বসিয়ে দেবেন, তবে শর্ত আছে। এই যে শর্তটা হচ্ছে এটা, প্রেডিকেট শুরু হবে কি দ্বারা? ভার্ব দিয়ে শুরু হবে। প্রেডিকেট কি দ্বারা শুরু হবে? ভার্ব দ্বারা শুরু হবে। ভার্ব তো আমরা চিনি, আমাদের সাবজেক্ট চিনা হলো, প্রেডিকেট চিনা হলো, ভার্বও চিনা হলো। এবার আমরা একটা বাক্যে প্রথমে কি হবে আমরা একটু বলি। একটা ইংরেজি বাক্যে প্রথমে কি হবে? সাবজেক্ট, তারপরে কি হবে? প্রেডিকেট। শর্তটা কি? শর্তটা হচ্ছে প্রেডিকেট শুরু হবে ভার্ব দিয়ে। আবার বাক্যটি দেখা যাক। হ্যাঁ, তারা নদীতে মাছ ধরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বাক্যের মধ্যে সাবজেক্ট কি? যেহেতু আমরা ইংরেজি বাক্য গঠন করতে প্রথমে সাবজেক্ট ব্যবহার করবো। সাবজেক্ট কি বলেন তো? অবশ্যই পেরে গেছেন, সাবজেক্ট হচ্ছে তারা। এই জন্য এটি ইংরেজিতে কীভাবে হবে দেখেন, প্রথমে সাবজেক্ট এখানে কি? তারা। খুব সুন্দর আলোচনা করার চেষ্টা করেছি আমার সাধ্য মতো। আপনি দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ এই আলোচনা একটু বোঝার পর আপনি মানে ইংলিশের জগতে প্রবেশ করলেন। মানে এটা বোঝার পরে মনে করতে হবে যে আপনি ইংরেজি জগতে প্রবেশ করলেন। এই যে এটি ইংরেজিতে কিভাবে হবে? প্রথমে সাবজেক্ট এখানে কি? তারা নদীতে মাছ ধরে। তারা সম্পর্কে যেহেতু বাক্যটি হয়েছে, এখানে তারা হচ্ছে সাবজেক্ট, তো দে প্রথমে কি বসবে? তারা ইংরেজিটা হচ্ছে দে। তারপর প্রেডিকেট, যেটি শুরু হবে ভার্ব দ্বারা। কি হবে? প্রেডিকেট। আর প্রেডিকেট বসাইবেন, ঠিক আছে, কিন্তু প্রেডিকেটটা শুরু করবেন ভার্ব দ্বারা। এখানে ভার্ব সমান সমান কি? ধরা, যেটা আমরা জানি। তো তাহলে বাক্যটি কি হবে? আপনারা একটু বলেন। বাক্যটি প্রথমে দে, তারপরে যেহেতু ভার্ব হচ্ছে ধরা, ধরা ইংলিশ হচ্ছে ক্যাচ, তাহলে কি হবে? দে ক্যাচ। তারপরে প্রেডিকেট এর বাকি অংশ, প্রথমে অবজেক্ট। প্রেডিকেটের মধ্যে যদি অবজেক্ট থাকে তাহলে ভার্ব ব্যবহার করার ঠিক পরপরই আমাদেরকে অবজেক্ট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অবজেক্ট ব্যবহার করতে হবে। সুতরাং চূড়ান্ত বাক্যটি হবে দে ক্যাচ ফিশ। এই যে আমি অবজেক্ট বললাম, অবজেক্ট কিভাবে চিনবেন? কাজটা যার উপর গিয়ে পড়বে। ধরেন আপনি মুড দিলেন, কাজ করতে গিয়ে আপনি মুডটা কার উপরে পড়বে? ফিশের উপরে, মাছের উপরে পড়বে। এই জন্য ক্যাচের পরে আমরা অবজেক্টটা ফিশটাকে দিয়ে দিলাম। তারপরে অ্যাডভার্বিয়াল প্রেস মানে বাকি অংশ। আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো। এই ধরনের অ্যাডভার্বিয়াল প্রেস আমি প্রচুর দিব। তো আমরা আবার একটু দেখি বাক্যটা কীভাবে গঠিত হলো। যেহেতু দে হচ্ছে সাবজেক্ট, এই জন্য আমরা দে আগে বসালাম। তারপরে ক্যাচ হচ্ছে ভার্ব, প্রেডিকেট হচ্ছে নদীতে মাছ ধরে। নদীতে মাছ ধরে অংশের মধ্যে ধরে হচ্ছে ভার্ব, এই জন্য এটাকে আমরা দিয়ে সাথে বসালাম, ক্যাচে দে ক্যাচ। তারপরে এরপরে হবে প্রেডিকেট এর বাকি অংশ। তবে বাকি অংশের মধ্যে আপনাকে চিনতে হবে অবজেক্ট কোনটা। অবজেক্ট কোনটা বললাম? ধরা, মানে কাজটা যার উপর গিয়ে পড়ে, যাকে আশ্রয় করে এই কাজটা সম্পন্ন হয়, সে হচ্ছে অবজেক্ট। তো ক্যাচটা কাকে আশ্রয় করে পড়ে? ফিশকে। আপনি বলতে পারেন তারা পাখি ধরে, এই ক্ষেত্রে মুখটা কার উপরে পড়তো? পাখির উপর। তো পাখি হইতো অবজেক্ট।
আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, এরপর কয়েকটি বাক্য আমরা নিজেরা চেষ্টা করে দেখি পারি কিনা। তারা মাঠে ফুটবল খেলে, বলেন তো এই বাক্যের সাবজেক্ট কি? এই বাক্যের সাবজেক্ট কি বলেন তো দেখি? এই বাক্যের সাবজেক্ট অবশ্যই তারা। আপনারা মনে মনে মিলান, এই বাক্যের সাবজেক্ট তারা। এই জন্য একটু চিন্তা করি। হ্যাঁ, দে, আমরা প্রথমে কি আনলাম? তারা আনলাম, দে। তারপরে এই বাক্যের ভার্বটা কি? খেলে। এই যে প্লে আনলাম, তারপর প্লেটা কাকে কেন্দ্র করে, কার উপরে লাথি পড়ে? ফুটবলের উপরে। যে ফুটবল লিখলাম, তারপরে বাকি অঙ্ক ইন দ্য ফিল্ড। তো দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। আমি আবার বলি, তারা হচ্ছে সাবজেক্ট, আর মাঠে ফুটবল খেলে হচ্ছে প্রেডিকেট। আমরা মাঠে ফুটবল খেলে অংশ থেকে আমরা ভার্বটাকে আগে নিয়ে আসব, এই যে প্লে। তারপরে ভার্ব অবজেক্টটাকে, প্রেডিকেটের অবজেক্টটা খুঁজে বের করব। অবজেক্ট না থাকলে বাকি অংশ বসাই দেবেন। যদি ফুটবল না থাকতো তাহলে ইন দ্য ফিল্ড প্লের পরে বসাইতে দিতে পারতেন। কিন্তু এখানে প্লেটা কাকে আশ্রয় করে করে? ফুটবলকে কেন্দ্র করে করে। এই জন্য আপনি প্লেটা ফুটবলটা হচ্ছে অবজেক্ট, তো প্লে পরে ফুটবল, তারপরে বাকি অংশ ইন দ্য ফিল্ড। তারপর আরেকটি বাক্য দেখি, আমরা সকালে ভাত খাই। কি বললাম? আমরা সকালে ভাত খাই। আপনারা চেষ্টা করুন তো। উই ইট রাইস ইন দ্য মর্নিং। দেখেন এখানে সাবজেক্ট হচ্ছে কার সম্পর্কে বলা যাবে বাক্যটা? আমরা ইংরেজি হচ্ছে উই। তারপরে সকালে ভাত খাই, এটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট শুরু হবে কি দ্বারা? ভার্ব দ্বারা। তো ভার্ব হচ্ছে এখানে খাওয়া, খাওয়াটা আমরা নিয়ে আসলাম ইট। তারপরে কোন জিনিসটা আপনার পেটের ভিতরে যায়, কাকে আশ্রয় করে খান? ভাতকে আশ্রয় করে খান, এই জন্য ইটের পরে রাইস। তারপরে বাকি অংশ ইন দ্য মর্নিং। এরপর আমরা আরেকটা বাক্য দেখি, তুমি বিনাকে এখানে উত্ত্যক্ত করো। তুমি বিনাকে এখানে উত্ত্যক্ত করো। তাহলে এখানে দেখো সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে তুমি, এই জন্য ইউটা আগে আসবে। তারপরে ভার্ব কোনটা? কাজটা কি? উত্ত্যক্ত করা। তো উত্ত্যক্ত করাটা আসবে, এই যে উত্ত্যক্ত করাটা আসবে, তুমির পরে উত্ত্যক্ত করাটা আসবে। তারপরে উত্ত্যক্তটা কেটা সহ্য করে, কার উপর গিয়ে উত্ত্যক্তটা পড়ে? বিনা। বিনা আসবে, তারপরে কি? এখানে আসবে। তো আমরা বাক্যটা কি পাচ্ছি? ইউ টিজ বিনা ইয়ার। ইউ টিজ বিনা ইয়ার। তো আমরা যেটা আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি কিভাবে একটা ইংরেজি বাক্য বুঝে বুঝে সুন্দরভাবে করতে পারেন। ঠিক আছে? যদি না বুঝেন কোথাও আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব আবার। তবে আমি আশা করি আমার চ্যানেলটাতে নিয়মিত লেগে থাকলে আপনি বিনা টাকায়, বিনা খরচে ইনশাল্লাহ ভালো ইংরেজি জানতে পারবেন। ভালো থাকবেন সবাই, আর আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে।